গল্পকথনে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস। আজকে 10ম পর্ব। পালকি থেকে বের হওয়া মানুষটি ছোটখাটো একজন লোক, লম্বায় টেনে টুনে সর্বোচ্চ 4 ফিট, গায়ের চামড়া একদম ফ্যাকাশে, লম্বা চুলগুলো সব সাদা, তবে তার চোখ দুটো দেখার মতো, প্যাঁচার মতো বড় বড় এবং গোল। আলোয় বের হয়ে চোখ পিটপিট করতে থাকল সে। নুয়ের মতো সেও সাদা রোপ পরে আছে। যা হোক, পালকি থেকে বের হয়েছে সে। তার মাথার উপর ছাতা ধরার জন্য লাফিয়ে সামনে বাড়ালো এক ছাতাধারী দানব, কিন্তু তাড়াহুড়ায় পালকির গায়ে ধাক্কা মেরে বসল সে। অত বড় শরীরের ধাক্কায় পালকিটা নড়ে উঠে ধাক্কা দিল ফ্যাকাশে ত্বকের ছোট মানুষটিকে। প্রায় পড়েই যাচ্ছিল সে। দানবটি তখন যথাসম্ভব সাবধানতার সাথে দ্রুত তাকিয়ে এদিক ধরে ফেলল। এই কাজ করতে গিয়ে হাত থেকে ছাতাটা ছেড়ে দিতে হয়েছে তাকে। সাথে সাথে হাত তুলে সূর্যের তীব্র আলো থেকে চোখ দুটোকে আড়াল করল বামন লোকটি। এদিকে সেজদার ভঙ্গিতে মাটিতে পড়ে গেছে দানব। বারবার মাটিতে মাথা ঠুকতে ঠুকতে বিজাতীয় ভাষায় কি যেন বলতে চলেছে সে। আচার আচরণে মনে হচ্ছে কৃত অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা চাইছে। জবাবে রাগত স্বরে অদ্ভুত ভাষায় কি যেন বলল বামন লোকটি। রাজার কানে সেই কথাগুলো শোনালো ফনা তোলা সাপের হিসিসানির মতো। ওদিকে ছোট্ট একটা বামনের সামনে অমন দানব আকৃতির একজন মানুষ এভাবে মাথা নোয়াচ্ছে দেখে যার পর্ণায় বিস্মিত হন রাজা ডিনগান। তার দৃষ্টিতে বামনটাকে মেরে ফেলার জন্য দানবের একটা চরই যথেষ্ট। রাজার বিস্ময় বাদ মানছে না। নুইকে সে প্রশ্ন করেই বসল যে, লোকটি কি বলছে? সে কি এই লোকটিকে মেরে ফেলতে হুকুম করেছে? জবাবে নুই বলল, না রাজা, আমার জাতির লোকেরা রক্তপাত ঘৃণা করে। সৈন্যকে সে মনে করিয়ে দিচ্ছে যে আগে আরও অনেক অপরাধ করেছে সে। সেই কারণে সৈন্যটিকে অভিশাপ দিয়ে সে বলেছে জীবন বৃক্ষ থেকে তার প্রাণের পত্রটি ঝরে গেছে, বাড়ির মুখ সে আর দেখতে পাবে না। তাহলে ও কি মারা যাবে? প্রশ্ন করল ডিনগান। অবশ্যই, যার উপরে ভূত জাতের কারো অভিশাপ পড়ে নিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যায় সে। তদুপরি এই লোকটির আসলে অপরাধী। এখানে আসার আগে সামান্য খাবারের জন্য নিজের এক সঙ্গীকে খুন করেছে সে। অস্বস্তি ভরা কণ্ঠে রাজা বলল, অদ্ভুত ভারী। তবে ওদের জানিয়ে দিও যে আমার উপর যে কোনো অভিশাপ না দেয়। অভিশাপ দিলে এত রক্ত ওরা দেখবে যা ওদের পুরো জাতিও কখনো দেখেনি। রাজা এভাবে বলবেন না। ভূত জাতির মহান ব্যক্তিকে হুমকি দেয়া মারাত্মক বোকামি ছাড়া কিছু না। কারণ যে ভাষা ওরা বুঝে না সে ভাষার কথা কেমন করে জানি ওরা বুঝে ফেলে। শান্ত স্বরে বলল নুই। ও ভুলে যাও কি বলেছি। ওদের জানাও যে আমার সমস্যার জন্য ওদেরকে এত দূরে টেনে আনতে হওয়ায় আমি সত্যি দুঃখিত। ওদিকে অন্য 2 পালকি থেকেও আরও 2জন বামুন বেরিয়ে এসেছে। চেহারা সুরতে 3জনকে আলাদা করার উপায় নেই, এমনকি পোশাকেও এক। রাজার সামনে বিছানা পাটির উপর রাজা এবং কাউন্সিলের মুখোমুখি বসল 3জন। ওদের দানব আকৃতির ভৃত্যটি বাম হাতে ছাতা ধরে আর ডান হাতে ডালপালার হাত পাখা দিয়ে বাতাস করতে থাকলো 3জনকে। ওদিকে রাজা বা তার ইন্দুনাদের প্রতি এই 3জনের কোনো মনোযোগ আছে বলে মনে হলো না। গভীর দৃষ্টি কেঁদে রেচেলকে পর্যবেক্ষণ করল তারা। তারপর এক ভৃত্যকে কিছু একটা ইঙ্গিত করল সর্বপ্রথমে পালকি থেকে নামা বামুন পুরোহিতটি। তখন এগিয়ে গেল আরেক ভৃত্য, গিয়ে ছাতা ধরল রেচেলের মাথার উপর। অদ্ভুত ঘটনাটা দেখে নুইকে প্রশ্ন করল ডিনগান, এটা কি হলো? ইনকো সাজানো তো বাদন নয় যে রোদে ভয় পাবে। গত কয়েকদিন লেডির উপর দিয়ে যে ঝড় ঝাপটে গেছে সেটা ভূত জাতির পুরোহিতরা বুঝতে পেরেছে। নানা দুর্ঘটনায় তার মন অসংলগ্ন এবং রাগান্বিত হয়ে আছে। তাই পুরোহিতেরা ওর মাথায় বৃক্ষজাতির জ্ঞানের ছায়া তুলে ধরেছেন যেন তার মন শান্ত হয়। বলল নুই। ইনকো সাজানোর সাথে কি হয়েছে না হয়েছে সেটা এই লোক জানালো কেমন করে? প্রশ্ন করল ডিনগান। জবাবে নীরবে একবার কাঁধ ঝাঁকালো কেবল নুই। এক পুরোহিতের ইশারায় তাদের প্রত্যেকের সামনে একটা করে পলিশ করা কাঠের বাটি রাখল এক ভৃত্য।
তারপর ছোট্ট একটা মটকা থেকে পানি ঢেলে কানায় কানায় ভরে দিল বাটি 3টা। দৃশ্যটা দেখে খানিক অবাক হল রাজা, আর অহমেও আঘাত লেগেছে তার। নহিকে সে বলল, পুরোহিতেরা যদি তৃষ্ণার্ত হয়ে থাকে তো নিজের বয়ে আনা পানি খাবার দরকার কি? আমি কি এতই গরিব যে ওদের তৃষ্ণা মেটাতে পারব না? এই পানি ফেলে দিতে বলো, পুরোহিতদের জন্য বিয়ার পরিবেশন করতে বলছি। এটা পানি নয় রাজা, তাদের আত্মাজ্ঞানের জন্য সবসময় তৃষ্ণার্ত হলেও শরীর পিপাসার্ত নয়। ভোরের আলো ফোটার আগে বিশেষ এক গাছের পাতা থেকে সংগৃহীত শিশির, এই শিশিরে তারা সত্যের প্রতিফলন দেখতে পায়। তাহলে তো বলতেই হয় ইনকু সাজানা ও তাদের পরিবারের একজন। সাদা সর্দার ডরিওর আগমনের দৃশ্য সে পুলের পানিতে দেখেছিল, বলল ডিনগান। হয়তো তাই, হয়তো না, কে জানে। তবে সত্য যাই হোক, পুরোহিতেরা সেটা দেখতে পাবে, বলল নুই। ব্যাস, নীরব হয়ে গেল চারদিক। লম্বা একটা সময় ধরে পিনপতন নীরবতা বজায় রইল। সময়টা এতই লম্বা যে নড়ে চড়ে বসতে বাধ্য হল রাজা ও তার ইন্দুনারা। ওরা যেন অনুভব করছে ওদের হৃৎপিণ্ডের শিরায় টোকা দিচ্ছে কেউ। তারপর এক সময় মুখ তুলল তারা, 3জন একসাথে মাথা উঁচু করল। তারপর প্যাঁচার মতো বিরাট চোখ তুলে 3জন তাকালো তাদের প্রত্যেকের দিকে, এবং অবাক কাণ্ড, একই সময় একই সাথে একই সুরে 3জন 3জনকে প্রশ্ন করল, কি দেখেছ পুরোহিত? মুখ খুলল পালকি থেকে সবার আগে নামা পুরোহিত। তার ভাষাটা এমন যেন পাতার ফাঁক দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। হিসিসানু ভাষায় কথা বলা কথাগুলো ভাষান্তর করে রাজাকে শোনাতে থাকল নুই। পুরোহিত বলছে, একটা ষাঁড়ে টানা ঘর ওয়াগন দেখতে পাচ্ছি। সেটার সামনে দাঁড়িয়ে আছে 2জন তরুণী। তাদের একজন কালো, সে তুমি নই, আর অপরজন শ্বেতাঙ্গ, ওখানে বসা। জুলোরা যাকে বলে ইনকু সাজানা। তারা দুজনেই বাতাসে ছুড়ে দিল তাদের মাথা থেকে তোলা একটা করে চুল। কালো চুলটা নিচে পড়ে গেল, কিন্তু সোনালিটা উড়ে চলল আরও উপরে, কারণ সেটাকে নিয়ে যাচ্ছে একটা আত্মা, সিয়াপের আত্মা। সে তাকে হত্যা করেছে জুলোরা। চুলটাকে উড়িয়ে নিয়ে আরও উত্তরে বৃক্ষমাতার কাছে পৌঁছে দিল সে। সেই সাথে দিল বিশেষ একটা বার্তা। এই কথায় সাই দিয়ে ইতিবাচকভাবে মাথা ঝাঁকিয়ে একই সুরে বাকি 2 পুরোহিত বলল, হ্যাঁ, চুলের সাথে বার্তাও দিয়েছে সিয়াপি। এরপর পাতা দিয়ে মুড়ে সুন্দরভাবে প্যাকেট করা ছোট্ট একটা বাক্স বের করল এক পুরোহিত। নুইকে প্যাকেটটা নিতে ইশারা করে সে বলল, এবার আমরা জানব আসলে এই শ্বেতাঙ্গিনীর অন্তর্দৃষ্টি আছে কি না। এটা তার হাতে দাও, দিয়ে জিজ্ঞেস করো কি আছে এর ভেতর। স্বপ্নগ্রস্তের মতো হাত বাড়িয়ে দিল রেচেল। প্যাকেটটা হাতে নিল বটে, কিন্তু ওটার দিকে না তাকিয়ে বলল, এতে আছে অনেক অনেক পাতা, আর পাতাগুলোর নিচে রাখা আছে আমার মাথার একটা চুল। চুলটায় 3টা গিট দেয়া আছে, 3টা মহাবিপদের প্রতীক সেগুলো। এবার বামন পুরোহিত নুইকে বলল, খুলে দেখো। প্যাকেট খুলে দেখা গেল ঘটনা সত্য। রেচেলের চুলের সাথে মিলিয়ে দেখা গেল সেটা আসলেই ওর মাথার চুল। প্রথমে রাজাকে, তারপর ইন্দুনাদের দেখানো হলো সেটা। নির্বাক বিস্ময়ে চেয়ে রইল ওরা। কি বলবে বুঝতে পারছে না। সবাইকে দেখানোর পর প্যাকেটটা গুছিয়ে বামন পুরোহিতদের হাতে সেটা ফিরিয়ে দিল নুই। এরপর মাঝখানে বসে থাকা বামন তার পাশের জনকে জিজ্ঞেস করল, কি দেখলে তুমি পুরোহিত? শিশির ভরা পাত্রের দিকে আরেকবার তাকিয়ে সে বলল, এই জায়গাটাকে দেখতে পাচ্ছি আমি। এখানে রাজা ও তার ইন্দুনারা কথা বলছে এক শ্বেতাঙ্গ লোকের সাথে। লোকটার চেহারা বাজ পাখির মতো, তার দৃষ্টিতে ফুটে আছে স্পষ্ট ধূর্ততা। আর আরেক ধর্মপ্রচারক ও তার স্ত্রীকে এখানে নিয়ে আসার মূল্য নিয়ে দর কষাকষি করছে। একটা ঘরের ভেতর এই ধর্মপ্রচারক ও তার স্ত্রীকে দেখতে পাচ্ছি। ওখানে জুলু সৈন্যরাও আছে। শয়তানি চৌকলার সাদা শয়তান মানুষের প্রচারণায় ধর্মপ্রচারককে হত্যা করল জুলুরা। অবশ্য বিছানায় পড়ে থেকে মারা গেছে তার স্ত্রী, আর লোকটি নিজে মারা যাওয়ার আগে একজন জুলুকে মেরে ফেলেছে। ধোঁয়া বের হওয়া লোহার লম্বা নল দিয়ে জুলুটাকে মেরেছে সে। গুঙ্গি উঠল ডিনগান, কিন্তু তার দিকে বামন লোকটি বিন্দুমাত্র নজর দিল না। বরং তৃতীয় বামনকে সে জিজ্ঞেস করল, তুমি কি দেখলে পুরোহিত?
তৃতীয় বামন তখন বলল, আমি দেখেছি একটা কুড়ের ছাদের উপর দাঁড়িয়ে আছে ওখানে বসে থাকা শ্বেতাঙ্গ তরুণী, তবে তার আত্মা তাকে ছেড়ে গেছে। তার হাতে একটা বর্ষা ধরা, আর নিচে দাঁড়িয়ে আছে সেই শয়তানি দৃষ্টিওয়ালা সাদা লোক। তবে তাকে ধরে ফেলেছে জুলোরা, ওদের হাতে বন্দী হয়ে আছে সে। মেয়েটির মন পড়তে পারছে আমি, সে বলেছে রক্তপাত হয়েছে। বলতে বলতে একবার কেঁপে উঠল লোকটি। ইনকু সাজানার নিষেধ সত্ত্বেও রক্তপাত করেছে জুলু জাতি, তাই দুর্ভাগ্য ডেকে আনছে সে। হ্যাঁ, সেগুলো দেখতে পাচ্ছি। আগুন লেগে মারা গেছে অনেক অনেক লোক। রেগে থাকা এক নদী খেয়ে ফেলেছে অনেককে। উপকূল এলাকা থেকে পঙ্গপালের দল ডেকে আনলো ইনকু সাজানার রাগান্বিত আত্মা। সেগুলোর হাতে হাত ধরে এলো দুর্ভাগ্য। প্লেগ ছড়িয়ে পড়েছে গবাদি পশুর পালে। আরও দেখতে পাচ্ছি একটু অস্পষ্ট ভৌতিক অবয়ব। এদেশের উপর আরও দুর্ভাগ্য টেনে আনছে সে। উড়ে আসছে শীতের এলাকার উপর দিয়ে। তার মাথাটা একটা কঙ্কালের খুলির মতো। তার নাম দুর্ভিক্ষ। এ পর্যন্ত বলে থেমে গেল বামন পুরোহিত। তারপর 3 পুরোহিত একসাথে ঝুঁকল, একসাথে তুলে নিল শিশিরের পানি ভরা পাত্র 3টা। পাত্রগুলোর পানি মাটিতে ফেলে দিতে দিতে 3 জন একত্রে বলে উঠল, খাও মাটি, পানি খাও, আর আমাদের দেখা দৃশ্যগুলো স্মৃতি সংরক্ষণ করে রেখো তোমার ভেতর। খুব অস্বস্তিতে পড়ে গেছে ডিনগানের ইন্দুনারা, কারণ জাদুকর তাদেরও আছে, কিন্তু এভাবে হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো জাদু তাদের কারোরই জানা নেই। ফলে ভয় পেয়ে গেছে তারা। ওদিকে মাথা নিচু করে বসে আছে ডিনগান। হঠাৎ মাথা তুলে রুক্ষ হাসিতে ফেটে পড়ল সে। বামন পুরোহিতদের বলল, বেশ কলাকৌশল জানো তোমরা ছোট্ট মানুষ। তোমাদের দানব আকৃতির মানুষ, পালকি, ডালপাল্লা আর পানির পাত্র দিয়ে ভালোই খেল দেখালে। কথাটা এই জন্যই বলছি যে নুই অথবা অন্য যে কারো কাছ থেকে এসব জেনে নিতে পারো তোমরা। এখন তোমরা যদি সত্যিই জাদুকর হও, তাহলে ইনকু সাজানার ধাঁধার অর্থ শোনাও আমাদের। তোমাদের পানির পাত্রে দেখাও তার মনের কথা। নয়তো 8-10টা প্রতারকের ভাগ্যে যা জোটে, অর্থাৎ লাথি, চড়, থাপ্পড়, পাওনা হিসেবে ওগুলোই পরিশোধ করে এখান থেকে বের করে দেয়া হবে তোমাদের। আর হ্যাঁ, তোমাদের কার কি নাম সেটাও জানা দরকার। রাজার কথা ওদেরকে অনুবাদ করে শোনালো নুই। সাথে সাথে এক ছাতার নিচে চলে এলো 3 জনে। খানিক পরামর্শ করে আগের জায়গায় ফিরে গেল তারা। তারপর মুখ খুলল একজন। সেই বামন যে পালকি থেকে নেমে তার সৈন্যকে অভিশাপ দিয়েছিল। সে বলল, আমার নাম এডো। আমার ডানে বসা পুরোহিতের নাম পানি, আর বামের পুরোহিতের নাম হানা। আমরা বৃক্ষ জাতির সন্তান। এ জাতির অপর 2 নাম ধূসর জাতি ও ভূত জাতি। এই জাতির উচ্চস্থানীয় পুরোহিত আমরা। আমাজুলুদের মতো বর্ষার শক্তিতে নয়, আমরা রাজ্য শাসন করি স্বপ্ন আর দৃশ্য দেখে পাওয়া জ্ঞানের আলো দিয়ে। আমরা ভূতের রাজা, আমাদের এমনকি ভূতেরাও মান্য করে। আমরা মৃতদের প্রভু, মানুষের মন পড়তে পারায় দক্ষ। এসবই হচ্ছে আমাদের নাম, উপাধি ও পরিচয়। জুলু রাজা, আমরা এখানে এসেছি কারণ আমাদের রক্তের এক মেয়েকে দিয়ে বৃক্ষমাতার কানে অদ্ভুত একটা গল্প পাঠিয়েছেন আপনি। এমন একজনের গল্প বলে পাঠিয়েছেন যার সম্বন্ধে আগে থেকে আমরা জানতাম, তবে চোখে দেখার কৌতূহল ছিল। বলতে বলতে 3 জনেই বাউ করল রেচেলকে। আর আমরা অবশ্যই আপনার ধাঁধার জবাব দেব, কিন্তু তার আগে আমাদের পারিশ্রমিক ঠিক করা হোক। কি চাও তোমরা ভূত জাতির লোক? দেখতেই পাচ্ছ গবাদি পশু এখন আমাদের নেই বললেই চলে, আর তোমাদের দেখেই মনে হচ্ছে নারী জাতির প্রতি তোমাদের কোনো আগ্রহ নেই। তাহলে কি চাও তোমরা? কি দিতে পারি তোমাদের? প্রশ্ন করল ডিনগান। লম্বা নখওয়ালা আঙ্গুল তুলে রেচেলকে দেখিয়ে এডু বলল, ওই যে বসে আছে সাদা লেডি, তাকে আমরা চাই। তার আত্মা ইতিমধ্যে আমাদের সাথে বাস করছে। এখন আমরা চাই তার শরীরটাকে নিয়ে গিয়ে আত্মার কাছে পৌঁছে দিতে, যাতে আবার একত্রিত হতে পারে। প্রতিবাদী গুঞ্জন উঠল ইন্দুনাদের ভেতর, কিন্তু রাজা বলল, একসময় আমরাও চেয়েছি ইনকু সাজানা যার ভেতর বাস করে তাকে আমাদের কাছে ধরে রাখতে, কিন্তু সব উলটপালট হয়ে গেছে। সৌভাগ্যের বদলে অভিশাপ বয়ে এনেছে সে। যদি শরীর আর আত্মা আবার একত্রিত হয়, তাহলে আমাদের মাথার উপর ঝুলে থাকা অভিশাপ হয়তো উঠে যাবে, কিন্তু তারপরও স্বেচ্ছায় তার নিজের
মুখ নিঃসৃত সম্মতি ছাড়া তাকে কারো হাতে সোপর্দ করা আমার দ্বারা সম্ভব নয়। তদুপরি আগে এই ধাঁধার জবাব দাও, তারপর পাওনা পরিশোধের প্রশ্ন। ন্যায্য বলেছি? পুরোপুরি ন্যায্য। বলুন রাজা, কি জানতে চান? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, বলল এডো। এবার রাজা যাকে ডাকল, দেখা গেল তার একটা হাত পোড়া। বলা বাহুল্য, সে হচ্ছে মোপো। রাজার কাছে বসা সে। সবই সে খেয়াল করেছিল এতক্ষণ, কিন্তু নিজ থেকে কিছুই বলছিল না। রাজা তাকে বলল, সামনে এসো মোপো, শোনাও তোমার গল্প। কাজে উঠে দাঁড়ালো মোপো। বলল যে জুলো জাতির ইতিহাস কেবলমাত্র সেই দেখেছে ইনকুসাজানাই জোলাকে, তাও মহান কালো রাজা যে চলে গেছে তার আমলে। কিভাবে দেখেছে সেও বলল। তারপর বলল শ্বেতাঙ্গ তরুণী রেচেলের সম্বন্ধে ইবোবিসের বলা গল্পের কথা। নিজের আত্মার শক্তির পরিচয় দিয়ে লুকিয়ে রাখা নুইকে মুহূর্তে খুঁজে বের করে ফেলল ঘটনা। জুলুদের সমস্যার কথা ইনকুসাজানার সামনে তুলে ধরার কথা, আর বলল উল্কার কথা, যেটা এই জায়গার উপর এসে নেই হয়ে গেছে। ওটার কোনো অর্থ কেউ বলতে পারেনি। তারপর জুলুদেরকে রেচেল যে জবাব দিয়েছিল সেটাও পুরোহিতদের হুবহু শোনালো মোপো, এবং নিজের বক্তব্যের সাথে নতুন কিছু যুক্ত বা বিযুক্ত করতে ইনকুসাজানার অস্বীকৃতির কথা বলতেও ভুলল না। মোপো থামার পর চোখ খুলে পিটপিট করে তাকালো তিনজন। মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছিল তারা। পুরোহিত এডো বলল, রাজার মুখ হয়ে কথা বলো, মাখেদামার সন্তান মোপো বা উম্বোপো। কোনো সন্দেহ নেই দু একটা কথা বলতে ভুলে গেছো তুমি। সেদিন তোমার মুখের উপর রোপ ফেলে কানে কানে কিছু একটা বলেছিল ইনকুসাজানা, সেটা মনে হয় তুমি ভুলেই গেছ। কেন সেই কথা বললে না রাজার মুখ? দাঁত কিরমির করে কটমটিয়ে এটুর দিকে তাকালো মোপো। বলল, এই গল্পের সাথে ওই ঘটনার কোনো যোগ নেই। সেটা ছিল আমার মৃত্যু নিয়ে বলা কথা। ওসবের প্রতি আপনাদের গুরুত্ব না দিলেও চলবে। তিন পুরোহিত পরস্পরের দিকে তাকালো। তারপর তিনজনেই তিনজনকে বলল, শুনে রাখো পুরোহিতরা, মোপো বলছে ওই কথাগুলো ছিল তার মৃত্যুর মুখ নিয়ে। এই গল্পের সাথে নাকি ওই ঘটনার কোনো সম্পর্ক নেই। বলে মৃদু হেসে আবার চোখ মুদল তিনজনেই। মনে হতে লাগলো আবার বুঝি ঘুমের ঘরে চলে গেছে তারা। মোপোর বলা শেষ। ইন্দ্রনাথের কাউন্সিলের ভেতর চলে গেল সে। নেকড়ের দৃষ্টিতে তাকিয়ে রইল পুরোহিতদের দিকে। রাজা বলল, আমার ইন্দ্রনাথের কথা শুনেছ তোমরা? এখন সত্যি যদি তোমরা জ্ঞানী হও, তাহলে ইনকুসাজানার বক্তব্য আর আমার মাথার উপর তারা ভেঙে পড়ার অর্থ কি তা বলো। মাথা তুলল তিন পুরোহিত। পরস্পরের সাথে পরামর্শ করল মুহূর্ত খানেক। তারপর মুখ খুলল এডো। বলল, এই ধাঁধা এমনকি আমাদের জন্য বেশ কঠিন। হা হা করে উপহাসের হাসি হাসল ডিনকান। তারপর রাগত সরে বলল, তাই ভেবেছিলাম। আর 10টা সাধারণ ওঝার মতো তোমরাও 4 দিক থেকে 6টা গল্প শোনো, তারপর 10 দিকে বলে বেড়াও সেই কথাগুলোই। ভাব দেখাও যেন স্বর্গ থেকে বিরাট কোনো সংবাদ আবিষ্কার করেছ। বলো তাহলে, চাপকে তোমাদের রক্তাক্ত করে আমার টাউন থেকে বের করে দেব না কেন? রক্তের কথা শুনে একটু কেঁপে উঠল পুরোহিতরা। তবে তারপরে হেসে উঠল এডো। অসুস্থ ও স্বস্তিকর ও ভয়ানক হাসি ফুটল তার মুখে। রাজাকে জবাব দিল, একটু নরম হন রাজা, দয়া করে ভদ্র আচরণ করুন। আমরা তো কদিন গরিব প্রতারক ছাড়া কিছু না। তবে আপনার ধাঁধার জবাব দিতে সাধ্যাতির চেষ্টা করব আমরা, বা বলতে পারেন চেষ্টা করবে আমাদের আরেকজন, চতুর্থজন। রাজার জন্য নতুন বোল আনো, বড় বোল। লাল রাজার জন্য লাল বোল। শিশির ঢেলে কানায় কানায় পূরণ করে দাও সেটা। পুরোহিতদের কথা শুনে এগিয়ে এলো এক ভৃত্য। তার কাঁধে বিরাট এক মটকা আর হাতে পলিশ করা লাল কাঠের বেশ বড় একটা চকচকে বোল। সেটাকে হাতে তুলে নিল এডো। তারপর এক গার্ড শিশিরের পানি ঢেলে কানায় কানায় পূর্ণ করে দিল পাত্রটা। 3 মাথা এক হয়ে পানিটার দিকে তাকিয়ে মন্ত্র পড়ল 3 পুরোহিত। তারপর নুইকে বলল বোলরা ইনকুসাজানার সামনে নিয়ে যেতে। এডো বলল যে, পানিটায় ইনকুসাজানা কিছু দেখতে পায় কিনা দেখো। শিশির ভরা বোলটা হাতে নিল রেচেল।
প্রথমে ওর চেহারা নির্বিকারই থাকল, শূন্য দৃষ্টিতে পানিতে তাকিয়ে রইল ও। কিন্তু তারপর থেকেই একের পর এক ভাবের পরিবর্তন দেখা গেল ওর চেহারায়। দ্রুত নড়তে শুরু করল চোখ দুটো, তারপরে চেহারায় ফুটে উঠল ভয়ের ছাপ। পুরোহিত অ্যাডো প্রশ্ন করল, কি দেখছেন লেডি? হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু এসব কি আমারই বলতে হবে? না না, পানির উপর 3 বার শ্বাস নিন, ভালোভাবে দেখার চেষ্টা করুন লেডি। দেখা হলে বলটা তুলে দিন রাজার হাতে, হয়তো সেও কিছু একটা দেখতে পাবে। শ্বাস নিয়ে উঠে দাঁড়ানোর সময় রেচেলকে দেখালো ঘোর লাগা মানুষের মতো। রাজার হাঁটুর উপর শিশির ভরা বোলটা রেখে এসে নিজের টুলে বসে পড়ল রেচেল। এডো বলে উঠল, তাকান রাজা, দেখুন, এই পানিতেই দেখতে পাবেন ইনকুসাজানার ভবিষ্যৎবাণীর অর্থ। এমন রাগত দৃষ্টিতে বোলের পানির দিকে রাজা তাকালো যে দর্শক মাত্রই মনে করবে জাদুকরের নোংরা কোনো কৌশল ধরে ফেলেছে রাজা। কিন্তু পর মুহূর্তে তার চেহারার পরিবর্তন এলো। বলল, কালো রাজার মাথার শপথ, দেখতে পাচ্ছি সাদা আর কালো লোকেরা লড়াই করছে এই ক্রালে। লড়াইয়ে জিতেছে জুলুরা। হ্যাঁ, জুলুরা জিতে গেল। আমিও তাই ভেবেছিলাম, আমরাই জিতব। এটাই ইনকুসাজানার ধাঁধার জবাব। উচ্ছ্বসিত কণ্ঠে বলল রাজার দিনগান। উল্লাস করে উঠল ইন্দুনারাও। হাসি ফুটল এডোর ঠোঁটেও। সে বলল, আরেকবার দেখুন রাজা। বোলের পানির দিকে তাকিয়ে কালো হয়ে গেল রাজার মুখ। সে বলল, আগুন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগুন লেগেছে ওই ক্রালে। আগুনে জ্বলছে উন্মুন গন্ধলোভ। আমার রাজকীয় ক্রালে আগুন লেগে গেছে। সাদা লোকেরা আগুন দিয়েছে এখানে, ঘোড়ায় চেপে চলে গেল তারা। বলে মুখ তুলল রাজা। আবার দেখুন রাজা, বলুন কি দেখছেন? আবারও বলল এডো। অনিচ্ছাকৃতভাবে, কিন্তু অনেকটা যেন বাধ্য হয়ে আবার পানির দিকে তাকালো ডিনগান। বলল, একটা পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ের চূড়ায় আকৃতি বসে আছে নারে মূর্তির মতো। তার ভাঁজ করা 2 হাঁটুর মাঝে একটা গুহার মুখ দেখছি। ওই গুহার মেঝেতে নিথর পড়ে আছে 2টো দেহ। একটা মেয়েকে দেখছি, খুবই সুন্দরী সে, আর অপর দেহটি বড়সড় একজন লোকের। রাজার এই কথাটা শুনে মুখ তুলে তাকালো মপো, কিন্তু কেউ লক্ষ্য করার আগেই দ্রুত আবার দৃষ্টি নামিয়েও নিল। এই ঘটনা অবশ্য 3 পুরোহিত আর নুই ছাড়া আর কেউই খেয়াল করল না। ওদিকে রাজা বলে চলেছে, গুহা থেকে বের হয়ে এলো মোটা একটা লোক। একে খুব ক্লান্ত বলে মনে হচ্ছে। অভুক্ত অবস্থায় অনেকদিন কাটিয়েছে সে। না না না, লোকটা আহত। 2 জন যোদ্ধা এসে ধরল তাকে। তাদের একজন বলশালী লম্বা চওড়া লোক, আর অপরজন অপেক্ষাকৃত খাটো। মোটা লোকটাকে টেনে হিচড়ে পাহাড়ের মাথায় নিয়ে গেল ওরা। ওখানে দাঁড়িয়ে ওরা কথা বলছে, তবে ওদের কথা আমি শুনতে পাচ্ছি না। লোকগুলোর চেহারার সামনে কেমন একটা ঘোলাটে পর্দা পড়ে আছে, তাই ওদের চেহারাও দেখতে পাচ্ছি না। মোটা মানুষটির চেহারাও কুয়াশায় আবৃত। মোটা মানুষটিকে টেনে কিনারা নিয়ে ধাক্কা দিয়ে ওখান থেকে নিচে ফেলে দিল ওরা। আহা, ওই তো কুয়াশা সরে গেছে। আরে, ওটা তো আমার চেহারা। মোটা মানুষটি আমি। পিনপতন নীরবতা নেমে এলো চারদিকে। 3 পুরোহিত পরস্পরকে ডেকে বলল, পুরোহিত। রাজা বলল, নিজের চেহারা দেখেছে সে। তাহলে কি ইনকুসাজানার মুখ নিঃসৃত বাণীর সঠিক ব্যাখ্যা পাওয়া গেছে? রাজা কি তাহলে সত্যি ক্লিফ থেকে পড়ে মরবে? রাজার মাথার উপর তারা ভেঙে পড়ার অর্থ কি এই? 3 পুরোহিত সম্মতিসূচকভাবে উপর নিচ মাথা দুলিয়ে স্মিত হাসল একবার। কিন্তু রাজার মুখের হাসি মুছে গেছে। প্রচণ্ড রাগে পাগল হয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো সে। সাথে উঠে দাঁড়ালো ইন্দুনা আর তার কাউন্সিলের ওঝারাও। বসে রইল মাকেদামার পুত্র মপো, তার দৃষ্টি মাটির দিকে। ওদিকে ডিনগান লাফিয়ে উঠায় তার কোলের উপর রাখা লাল বোলটার সমস্ত পানি গিয়ে পড়ল তার সামনে বসে থাকা রেচেলের গায়ে। দাঁড়িয়ে পুরোহিতদের গালিগালাজ করতে থাকলো রাজা। হুকুম করল এই মুহূর্তে তাদেরকে জুলুল্যান্ডের মাটি ত্যাগ করতে। বারংবার অভিশাপ দিল ওদের, হুমকির পর হুমকি দিল।
রাজার রাগ পড়ে গিয়ে ক্লান্ত হওয়া পর্যন্ত চুপচাপ বসেই রইল 3 পুরোহিত। রাজার মেজাজ ঠান্ডা হবার পর এডো বলল, গাছের পাতা থেকে নেয়া শিশির সাদা লেডির গায়ে ছুঁড়ে দিয়েছে মহান রাজা, তাহলে এই নারী তো এখন বৃক্ষজাতির অধিকারে যাবে না, তাই না পুরোহিতেরা? হেসে ফেলে মাথা নুইয়ে সম্মতি দিল বাকি 2 বামন পুরোহিত। উঠে দাঁড়ালো পুরোহিত এডো, এবং যখন সে মুখ খুলল তার কণ্ঠে ফুটে উঠল নতুন সুর। হুকুমের ভঙ্গিতে দৃপ্ত কঠোরস্বরে সে বলল, শোনো সবাই, অনেক অনেক রক্ত ঝরিয়েছে তোমাদের রাজা, তবে জেনে রেখো, তোমাদের রাজা রক্তের সমুদ্রে ছোট্ট একটা বুদবুদের চেয়ে বড় কিছু নয়। খুনই খুন হবে, বর্ষা নিক্ষেপকারীর দিকেই ফিরবে বর্ষার ফলা। প্রাণহীন পাথরে দেয়ালে যেমন প্রার্থনার জবাব দিতে পারে না, তেমনি নিষ্ফল হবে তার সমস্ত প্রার্থনা। যার হাতে সে মারা পড়বে সে... মাঝখানে কথা বলল ছাতার নিচে বসে থাকা অপর 2 বামন পুরোহিত। তারা বলল, হত্যাকারীর মুখ কুয়াশায় ঢাকা ছিল। পুরোহিত এডো। এক মুহূর্তের জন্য থমকে গিয়ে এডো বলে চলল, হ্যাঁ, কুয়াশায় মুখ ঢাকা হত্যাকারীর হাতে মারা পড়বে মৃত্যু সওদাগর এ রাজা। এটাই সত্য, এটা যথার্থ। বৃক্ষমাতার ডিক্রি অনুসারে আপনার ধাঁধার জবাব দেওয়া হয়েছে। আমার জুলুদের রাজা, যথাসময়ে এসব ঘটনা ঘটবে। এখন আপনার এই দরিদ্র ভৃত্যদেরকে তাদের মজুরি হিসেবে এই সাদা লেডিকে বুঝিয়ে দিন, আমরা এই দেশ ত্যাগ করতে প্রস্তুত। আর তার আত্মা, তার মুখ নিঃসৃত ভবিষ্যৎ বাড়ির মর্ম ইতিমধ্যে শিশিরের পানিতে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো হাঁপ ছেড়ে বাঁচার ভঙ্গিতে ডিঙ্গান বলল, নিয়ে যাও, নিয়ে যাও। জুলুল্যান্ডের জন্য খারাপ ছাড়া আর ভালো কিছু আনেনি নুই আর তার এই শ্বেতাঙ্গ মেয়ে। কিন্তু আপত্তি করল কাউন্সিলের এক ইন্দুনা। বলল, ইনকু সাজানা নিজের সম্মতি ছাড়া তাকে জাদুকরদের হাতে কিভাবে তুলে দেবেন রাজা? তখন এক পুরোহিতের ইশারায় এগিয়ে গেল নুই। রেচেলের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলল। তারপর রেচেল বলল, নুই যেখানে যাবে সেখানেই যাব আমি। কাজে রেচেলের হাত ধরে ওকে এগিয়ে নিয়ে চলল নুই। ওদের পেছনে গেল 3 বামন পুরোহিত আর সবশেষে তাদের প্রহরীরা। রেচেল ফটকে পৌঁছতে রাজার কাউন্সিলের সবাই উঠে দাঁড়ালো। শেষবারের মতো রাজকীয় সেলুট বায়াত দিল তাকে। তবে রাজা উঠল না, বসেই রইল, রাগে কিল মারল মাটির উপর। এভাবেই জুলুদের কাছ থেকে, রাজার কাছ থেকে, রাজকীয় বাসস্থল থেকে বিদায় নিল তাদের ইনকু সাজানা ইজুলা। ওদিকে পোড়া হাত দিয়ে চোখ ঢেকে বসে রইল মোপো। আফসোস ভরে ইনকু সাজানার চলে যাওয়া দেখল সে। পুরোহিতরয় ও নুইর সাথে উত্তরমুখী যাত্রা শুরু হলো রেচেলের। অত্যন্ত ধীর গতিতে চলছে ওরা। বেশিরভাগ সময় সফর করছে রাতে, কারণ বৃক্ষজাতির লোকেরা সূর্যের আলো অপছন্দ করে। পারতপক্ষে দিনের আলো চলাফেরা এড়িয়ে চলে ওরা। রেচেল কখনো কখনো নুইর সাথে পালকিতে চড়ে বটে, কিন্তু হাঁটাই ওর বেশি পছন্দ। অবাক কাণ্ড হচ্ছে, কিভাবে যেন ওর ভেতর প্রচণ্ড শক্তি চলে এসেছে। এই যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক নাগারে হেঁটে চলেছে, তাতে একটুও ক্লান্ত হচ্ছে না রেচেল। এমনকি জলাভূমি এলাকায় যেখানে পুরোহিতদের দানবাকৃতি সৈন্যগুলো জ্বরে আক্রান্ত হল, সেখানেও রেচেলের কিছুই হলো না। মনে হচ্ছে নুইর উপস্থিতি ও শারীরিক পরিশ্রম দুটি ওর অশান্ত মানসিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে তারপরও মাঝে মধ্যেই পাগলামি পেয়ে বসেছে ওকে। তখন হঠাৎ করেই পিলে চমকানো হা হা শব্দে হাসিতে ফেটে পড়ে রেচেল। এই অট্টহাসি শুনেই ভয়ে কাঁপত জুলুরা। এমনটা হলে পালকি থেকে নেমে আসে পুরোহিত এডো। রেচেলের কপালে হাত রেখে কি যেন করে সে। শান্ত হয়ে যায় রেচেল, ঘুমিয়ে পড়ে। তবে এই বিশেষ ঘোরের অবস্থায় কোনো প্রশ্ন করলে স্বাভাবিকভাবেই তার জবাব দেয় ও। এভাবে নুইর অনুপস্থিতির সময় কি কি ঘটেছিল তার সঠিক তথ্য জোগাড় করেছে নুই। যদিও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এই বিষয়গুলো এড়িয়ে চলে গেছে জুলুরা। নুইর কাছে রিচার্ড ডেডেনের গল্প বলেছে রেচেল। ওকে পাওয়া, তারপর জানোয়ার ইসমাইলের হাতে নিজের পরিবার এবং সবশেষে রিচার্ডের মৃত্যুর ঘটনাই যে রেচেলের অপ্রকৃত সুস্থতার মূল কারণ, তা বুঝতে নুইর আর বাকি রইল না।
বর্তমানে ঘটনা যেভাবে এগোচ্ছে তাতে খুব বেশি খুশি নই, কারণ রেচেলের উন্মাদনা যদি কেউ সারাতে পারে তো তারা হচ্ছে এই বৃক্ষজাতের লোক। খুব ভালো চিকিৎসক ওরা। তাছাড়া রেচেলের যা মানসিক অবস্থা, তাতে সাদা বা কালো কেউই ওকে নিজেদের কাছে রাখবে না, আর রাখলেও আমৃত্যুবন্দি করে রাখবে। কাজে বর্তমানের ব্যবস্থাই সবচেয়ে ভালো হয়েছে। রেচেলকে নিয়ে আগের মতো আবার একা থাকতে চায় নুই, যেখানে কোনো পুরোহিতের নজরদারি, ষড়যন্ত্র বা অন্য কোনো ঝামেলা থাকবে না। তা না হলে অন্তত পুরোহিত এডোর আওতার বাইরে যেতে চায় নুই, কারণ নুই খেয়াল করেছে রেচেলের উপর ওর উপস্থিতির ইতিবাচক প্রভাবটা ভালো চোখে দেখছে না এডো। সে চায় রেচেলকে নিজের নিয়ন্ত্রণে রাখতে, যাতে ওকে নিজের কাজে লাগাতে পারে। প্রথম থেকে এই চেয়েছে এডো। সেই কারণেই ইনকুসাজানার নাম শুনে বনের ছায়ায় আশ্রয় ছেড়ে লোকারণ্যে এসেছে এই দুই পুরোহিত। তাছাড়া নিজের জাদু ক্ষমতা দিয়ে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছে এডো। সে চায় ওসব নিজের কাজে লাগতে। ফলে রেচেলকে নিয়ে দিনে দিনে উদ্বিগ্ন হয়ে উঠেছে নুই। আরও একটা ঘটনা আছে। ভৃক্যমাতা যাকে বলা হয়, সে নুইয়ের বাবার বোন হওয়ার সূত্রে ওর আন্টি হয়। তার নাম নায়া। তবে খুব অল্প সময় ওদের সাথে থাকার কারণে আত্মীয়তার ব্যাপারটা নিয়ে পুরোপুরি খোঁজখবর করেনি বা করতে পারেনি নুই। তবে ঘটনা হচ্ছে, বৃক্ষমাতা হিসেবে ওই মহিলাটিকে মোটেও পছন্দ করে না এডো। ভেতরে ভেতরে সে পরিকল্পনা করেছে বৃক্ষমাতার বৃক্ষ মরে গেলে নিজের অনুগত কাউকে শাসকের আসনে বসাবে। সম্ভবত তার ইচ্ছা রেচেলকে ওই আসনে বসানো, কারণ এডোর ধারণা ও প্রকৃতস্থ হওয়ায় তার হুকুম বিনা প্রশ্নে পালন করবে রেচেল। এসব জানার কারণে খুব সাবধানে থাকে নুই। উপরন্তু কেবল এডোই নয়, তার দুই সঙ্গী পানি আর হানাও অনায়াসে মানুষের মনের কথা পড়তে পারে। তা সে যে ভাষাতেই কথা বলুক, রেচেলকে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা করে নুই। পারতপক্ষে রেচেলের পাশ ছেড়ে কোথাও যায় না, কারণ ওর ভয় জাদু ক্ষমতা প্রয়োগ করে রেচেলের মনে বা ইচ্ছাশক্তির দখল নিতে পারে ওরা। রেচেলের পাগলামি অতিরিক্ত মাত্রা বেড়ে গেলেই কেবল এডোকে রেচেলের কপালে হাত রাখতে দেয় নুই, অন্য কাউকে ভুলেও ডাকে না ও। যাই হোক, উত্তরমুখী পথ ধরে চলেছে ওরা। জুলোদের এলাকা পার হলো। ওই এলাকার বাসিন্দারা খুব ভালো করেই জানে যে জুলোরা ইনকুসাজানার প্রিয় মানুষের রক্ত ঝরিয়েছে, তাই রেগে গিয়ে পুরো জুলুল্যান্ডের উপর পঙ্গপাল আর মরকের অভিশাপ টেনে এনেছে ইনকুসাজানা। তাই তাকে ভীষণ ভয় পায় ওরা। উপরন্তু তার সাথে আছে ধূসর গাত্রবর্ণের পুরোহিত, যারা এমনকি মহাশক্তিধর রাজা ডিনগানকেও কাঁপিয়ে দিয়ে এসেছে। তাই ওরা ধরে নিয়েছে এই কাফেলার সামনে পড়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ফলে যেদিকে দিয়ে নুইরা গেছে, এলাকা ছেড়ে পালিয়েছে লোকজন। বসতিতে হয়তো রয়ে গেছে অতি বৃদ্ধ দুই একজন। অবশ্য তারা রয়েছে চলত শক্তি রহিত বলেই। অভিশাপ তুলে নেওয়ার প্রার্থনা নিয়ে নিজেদের যৎসামান্য যা আছে উপহার হিসেবে তাই নিয়ে এসেছে অতি দুঃসাহসী দুই একজন। কিন্তু ওসব শোনার মতো মানসিক সুস্থতা ইনকুসাজানার এখন আর নেই। জুলুল্যান্ডের পর শুরু হলো অন্যান্য গোত্রের এলাকা। তাদের বেশিরভাগই বন্য এবং যাযাবর, তবে তারাও বৃক্ষজাতির লোকদের ক্ষমতা সম্বন্ধে জানে। কাজেই উত্তরগামী এই কাফেলার উপর কোনো ধরনের ঝামেলা এলো না, বরং দু একবার ওই সমস্ত জাতির উঝারাই এলো পুরোহিতদের সাহায্য চাইতে। যাদেরকে পছন্দ হলো তাদের জন্য ছোট্ট শিশির পাত্রের দিকে তাকালো পুরোহিতেরা, সমাধান দিল তাদের, বাকিদেরকে ফিরিয়ে দিল। অবশ্য পুরোহিতদের আনা শিশিরের সরবরাহ কমে গেছে, ফলে যা যা আছে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হবে বলেও সাহায্য প্রার্থীদের ফিরিয়ে দিতে বাধ্য হলো ওরা। এরপর জলাভূমির দেশে প্রবেশ করল রেচেলরা। এখানে চারদিকে ছড়িয়ে আছে রোগজীবাণুর বীজ। জলাভূমির আঁকে বাঁকে লুকিয়ে আছে কুমির আর বিষাক্ত সাপ। তবে এসব থেকে ওদের কোনো বিপদ হলো না, কারণ অসুখ বিসুখের প্রতিষেধক পুরোহিতদের কাছে আছে আগে থেকেই। আর অন্যান্য বিপদের জন্য জাদু ও তন্ত্রমন্ত্রের সাহায্য নিল ওরা। উপরন্তু কোন পথে যেতে হবে সেটা শিশির পাত্র দেখে আগে থেকেই ঠিক করা থাকছে। ফলে সবচেয়ে সহজ পথটা ধরে এগোচ্ছে ওরা। এখন পর্যন্ত এই দলের একজন মাত্র মানুষ মারা গেছে। সে হচ্ছে ডিনগানের ক্রালে থাকতে এডোর অভিশপ্ত দাস।
ওই দিনের পর থেকে ক্রমাগত শুকিয়ে চলছে সে। শেষে গিয়ে দেখতে হয়েছিল ঠিক একটা কঙ্কালের মতো। একদিন দেখা গেল প্রাণবায়ু ত্যাগ করেছে সে। সেদিন অন্য ভৃত্যদের দেখে মৃতদেহটা দেখিয়ে এডো বলল, দেখো সবাই, কি বলেছিলাম আমি? বলেছিলাম বাড়ির মুখ দেখবে না এ? তাই হয়েছে। কাজে যারা ভাবিস মনুষ্য শক্তি আর তার শরীর আর বর্ষায়, তারা সাবধান হয়ে যা। তখন তীব্র বাতাসের মুখে পড়ে নল খাগড়ার মতো কাঁপতে থাকলো ভৃত্যরা। কুমিরের খাবার হবার জন্য মৃতদেহটা জলায় ফেলে দিতে নির্দেশ দিল এডো। জলাভূমির পর ঘেঁষ জমির এলাকায় প্রবেশ করল ওরা। কিছুদূর এগোনোর পর দেখা দিল টিলা আর পাহাড়। এখানে প্রচুর সিংহের বাস, তবে পুরোহিতরা ওগুলোকে মোটেও ভয় পেল না। কখনো সিংহের দল বেশি কাছে এলে বা বেশি বিরক্ত করলে হরিণের মাংসে বিষ প্রয়োগ করে সেগুলো ফেলে রাখা হলো। বিষ মেশানোর মাংস খেয়ে প্রচুর সিংহ মারা পড়ল তখন। এরপরে এলো সমতল ভূমি। রেচেল যখন কিছু শোনার অবস্থায় এলো, তখন ওকে নুই জানালো যে এখান থেকে শুরু হয় বৃক্ষজাতির লোকদের দেশ। এখানেই বাস করে বিশালদেহী লোকেরা। ওদেরই কিছু অধিবাসীকে পুরোহিতদের সৈন্য ও ভৃত্য হিসেবে ইতিমধ্যে রেচেল দেখেছে। এরা সবাই বৃক্ষজাতির দাস। এই গোত্রের লোকদের নাম উমকুল, অর্থাৎ বিশালদেহী। এদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। যদিও এরা দানবীয় শরীরের অধিকারী, কিন্তু আদপে এরা খুবই শান্ত প্রকৃতির মানুষ। কেউ আক্রমণ না করলে আগ বাড়িয়ে কারো সাথে লড়াই ঝগড়া বাঁধায় না ওরা। উমকুলরা মূলত বাস করে পাহাড়ি গুহায়। শত্রুর আক্রমণ বা ঝড় ঝঞ্ঝার সময় মুহূর্তেই ওই গুহাগুলোকে অভেদ্য দুর্গ বানিয়ে ফেলা সম্ভব। ফলে ওদের আবাস বেশ নিরাপদ বলা চলে। ওদেরকে শাসন করে বৃক্ষজাতির প্রধান বৃক্ষমাতা। উমকুলদের আরেকটি প্রধান দায়িত্ব হচ্ছে বৃক্ষজাতির হয়ে গাছপালার তত্ত্বাবধান করা ও তাদের জন্য খাদ্য সংস্থান করা। কারণ কাজকর্ম করে অন্য বস্ত্র সংস্থান করার দিকে কোনো মনোযোগ নেই বৃক্ষজাতির মানুষদের। দৃশ্য আর স্বপ্ন দেখে বেশিরভাগ সময় কাটে তাদের। আর তাদের কাজ করে দেওয়ার বিনিময়ে জাদু শক্তি দিয়ে উমকুলদের রক্ষা করে বৃক্ষজাতির ধূসর মানবেরা। উমকুলদের এলাকার উপর দিয়ে যাওয়ার সময় তাদের প্রায় সমস্ত গ্রাম প্রধানরা এগিয়ে চলল রেচেলদের সাথে, এবং প্রতিদিন সকালে সভা বসানো হলো। তাদের সামনে তুলে ধরা হলো এই কদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা, গ্রামের বিভিন্ন আচার বিচার, সমস্যা ইত্যাদি। পুরোহিতেরা তাদের মতো করে বিচার করল সেগুলোর। কাউকে ছেড়ে দিল, কাউকে অভিশাপ দিল। তবে তাদের রায়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট যাই হোক, তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সাহস দেখালো না কেউই। পুরো এলাকার দায়িত্বে থাকা সর্দারকেও পদচ্যুত করল পুরোহিতেরা। আরেকজনকে বসানো হলো তার জায়গায়। এমনকি তারপরও এতদিন পুরোহিতদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ায় হাঁটু গেড়ে বসে তাদেরকে সম্মান এবং ধন্যবাদ জানালো সর্বস্ব হারানো ব্যক্তিটি। নারী চুরি ও হত্যাকাণ্ডের বিচারও করল তারা। তবে সরাসরি মৃত্যুদণ্ড কার্যকর করার রায় কাউকেই দেয়া হলো না। হিসিসে কণ্ঠে কাউকে কাউকে অভিশাপ দিল এডো। অভিশাপ দিল যে তাদের শরীর আর মন দুটোই ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। আজ হোক বা কাল মারা সে পড়বেই। কারো অপরাধ খুব বেশি ভয়াবহ হলে তাকে হুকুম করল মরুভূমিতে চলে যেতে। সেখানে খাবার পানি ছাড়া ঘুরে বেড়াবে সে, যতক্ষণ না মৃত্যু এসে মুক্তি দেয় তাকে। কিছু কঙ্কাল সদৃশ লোক প্রতিদিনই পুরোহিতদের ক্যাম্পে এসে কান্নাকাটি করে, আবেদন নিবেদন করে তাদের উপর আরোপিত অভিশাপ যেন তুলে নেওয়া হয়। এরা এলে পরে এদের নিয়ে নিচু স্বরে হাসাহাসি করে এডো আর তার দুই সঙ্গী হানা ও পানি। ওদের আবেদন, ওদের উপর থেকে অভিশাপ তুলে না নিলে অন্তত বর্ষা দিয়ে ওদের তাৎক্ষণিক মৃত্যু দেওয়া হোক। কিন্তু কথাটা শুনে কেঁপে উঠল ছাতার ছায়ায় বসে থাকা পুরোহিতেরা। প্রশ্ন করল, তারা কি পাগল হয়ে গেছে যে নিজেদের গাছকে অমন ভয়াবহ জিনিস দিয়ে নোংরা করতে চায়? এক সকালে ক্যাম্পে এসে হাজির হলো বেশ কিছু জীবন্ত কঙ্কাল। এই দলে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবই আছে। যথারীতি তাদের নিয়ে উপহাস করল পুরোহিতেরা। রেচেলদের পুরোহিতদের মধ্যে সম্ভবত ওই লোকদের আত্মীয় কেউ আছে। কারণ দেখা গেল 1-2 দিন তাদের আনাগোনা সহ্য করা হলেও পরে পিটিয়ে তাদের তাড়িয়ে দেয়া হলো। আর তাড়িয়ে দেওয়ার পর কান্নায় ভেঙে পড়ল সেই আঘাতকারী প্রহরীরাই। নলখাগড়ার বেড়ার একটা ঘরে
নুই আর রেচেলের ক্যাম্প। ঘরটা গুটিয়ে নেওয়া যায়। সারাটা পথে এই ঘরে থেকেছে রেচেল ও নুই। পুরোহিতদের ছাতা যেমন বহন করা হয়েছে, তেমনই বহন করা হয়েছে রেচেলের ক্যাম্প। যাই হোক, ওই মানব কঙ্কালদের তাড়ানোর দৃশ্যটা দেখেছে রেচেল। ঘটনাটা ওর মনে দাগ কেটেছে। নুইকে জিজ্ঞেস করল কারা ওরা, কিভাবে আর কেন ওরা এমন হলো। নুই তখন বলল যে বৃক্ষমাতার কাছে যাওয়ার সময় একবার এক গ্রামে আশ্রয় নেয় নুই। তখন মাঝবয়সী এক লোক নুইর সৌন্দর্য দেখে দখল করতে চায় ওকে। উদ্দেশ্য বিয়ে করবে নুইকে। যদিও সে জানত দূত হিসেবে স্বয়ং বৃক্ষমাতার কাছে যাচ্ছে নুই, তবু এই দৃশ্যটা দেখায় সে। আঙ্গুল তুলে তাকে দেখিয়ে দিল নুই। তাকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে নুই, কিন্তু ব্যাপারটা বৃক্ষজাতির পুরোহিতদের কাছে গোপন থাকেনি। ফলে তার পরিবার সহ তাকে অভিশপ্ত করে পুরোহিতেরা। সেই কারণেই আজ ওদের এই করুণ হাল। অভিশপ্ত পরিবারটিকে রেচেল ইশারা করল ওকে অনুসরণ করতে। তারপর সোজা চলে গেল পুরোহিতদের কাছে। পুরোহিতরা ওখানে ছাতার ছায়ে বসে ঢুলছে। তীব্র স্বরে রেচেল বলল, জেগে ওঠো পুরোহিত। চোখ কষলে সোজা হয়ে বসল তারা, চোখে অবাক দৃষ্টি। জিজ্ঞেস করলো কি হয়েছে। জবাবে রেচেল বলল, এই লোকগুলো অনেক ভুগেছে, তাই হুকুম করছি এদের মাথার উপর থেকে অভিশাপের খড়গ সরাও। হুকুম করছো? কিন্তু আমরা যদি অভিশাপ না সরাই তাহলে কি করবে সুন্দরী? অবাক এডু প্রশ্ন করল। তাহলে অভিশাপ আমি সরাবো এবং সেটার প্রভাব নিয়ে ফেলবো তোমার মাথার উপর। এখন ওদের বদলে ধীরে ধীরে শুকিয়ে মরবে তুমি। আমাকে পাগল ভাবছো পুরোহিত? ভাবো, কিন্তু যেন তোমরা জুলুদের চোখ খারাপ, ওদের চোখ কুটিল। তোমরা কষ্ট দিয়ে মানুষ হত্যা করো। হ্যাঁ, আমি পাগল, কারণ আমার আত্মা আমাকে ছেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তবে জেনে রেখো, আমার মধ্যে নতুন ক্ষমতা জন্ম হয়েছে। যদিও কিভাবে হয়েছে তা আমিও বলতে পারবো না, তবে যা বললাম করে দেখানোর ক্ষমতা আমার আছে। 3 মাথা এক করে কিছুক্ষণ গুজুর ফুজুর ফুসুর ফুসুর করে পরামর্শ করল পুরোহিতেরা। তারপর যথারীতি কাঠের বোল আনলো এডো। কি দেখল সেই জানে, তবে যাই দেখুক সেটা তাকে খুবই অসন্তুষ্ট করেছে বোঝা গেল। তারপর মানব কঙ্কালদের বলল, বৃক্ষমাতা তোমাদের ক্ষমা করেছে, ঢিল দিয়েছে তার বাধা গড়োতে। যে অভিশাপের বৃক্ষ সে রোপণ করেছিল তা তুলে নেওয়া হয়েছে। ক্ষমা পেয়েছ তোমরা, খাও, শক্তি ফিরে পাবে। চোখ থেকে অন্ধত্বের সাপ তুলে নেওয়া হলো, পা থেকে তুলে নেওয়া হলো অনির্দিষ্ট ঘুরে বেড়ানোর অভিশাপ। হেসে খেলে বেড়াও, বংশবৃদ্ধি করো। তোমাদের উপর আরোপিত অভিশাপ আশীর্বাদে রূপান্তরিত করা হলো। এটাই বৃক্ষমাতার ডিক্রি। এবার রেচেল বলল, না, অভুক্ত লোকেরা বৃক্ষমাতা নয়, এটা ইনকু সাজানা ইজোলার ইচ্ছা। নিজের আত্মা খুইয়েছে ইনকু সাজানা, হারিয়েছে আরও একজনকে। সেই হারানো আত্মাকে খুঁজে পেতে এদেশে এসেছে ইনকু সাজানা। এরপরই যেন আবার পাগলামি পেয়ে বসল রেচেলকে। আকাশের দিকে হাত ছুঁড়ে হা হা করে বন্য হাসিতে ফেটে পড়ল ও। কিন্তু তা ওই বেচারাদের নজরে নিল না। রেচেলকে পবিত্র মানুষ মনে করে ছুটে এলো তার দিকে। তবে রেচেলকে স্পর্শ করার সাহস ওদের নেই, এমনকি ওর রোবের প্রান্তও না। তাই যেখানে রেচেল দাঁড়িয়েছে সেই জায়গাটাকে চুমু খেল লোকগুলো। এরপর দিন কয়েকের মধ্যে সুস্থ হয়ে উঠল মানুষগুলো। নুই খেয়াল করে রেখেছিল, ফলে নিশ্চিত হতে পেরেছে। এদিকে পুরোহিতদের কুটিল শাসন ভেতরে ভেতরে ফুঁসতে থাকা উমকুলুদের সবার কাছে পৌঁছে গেল এই ঘটনার খবর। সেদিনের পর থেকে ওরা রীতিমতো নিজেদের ভেতর ঘোষণা করে দিল যে সাধারণ কোনো নারী নয় এ সাদা লেডি, বরং ঈশ্বর প্রেরিত বিশেষ আত্মা সে। নইলে একবার যার উপর বৃক্ষমাতার অভিশাপ পড়ে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই। সেই অভিশাপ সেই তুলে দিয়েছে। মহাপবিত্র আত্মা না হলে কোনোভাবেই তা সম্ভব না। সেদিন থেকে রেচেলকে এমনকি জুলুদের চেয়েও বেশি যত্ন করতে শুরু করল উমকুলুরা। ওদিকে সাপ মুক্তির ঘটনার পর থেকে রেচেলের সামনে আর কোনো বিচার করল না 3 পুরোহিত। এমনকি রায়প্রাপ্ত কঙ্কাল সদৃশ্য কাউকে রেচেলের সামনে আসতেও দিল না ওরা। এরই মধ্যে উমকুলো জাতির কয়েকজন মিলে পুরোহিত শাসনের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিল। কিন্তু ধরা পড়ে গেল তারা। তখন বিশেষ উদ্দেশ্যে বেয়ারের বেশে তাদেরকে নিজেদের দেশে নিয়ে চলল পুরোহিতেরা।
এমনভাবে ওদের নিল যেন রেচেল কিছুই টের না পায়। এত ক্ষমতা থাকা সত্ত্বেও বৃক্ষজাতির পুরোহিতরাও ভয় পেতে শুরু করেছে রেচেলকে। উমকুলোদের উর্বরা এলাকা পার হয়ে বিশাল এক পুরোর প্রান্তে এসে পৌঁছাল রেচেলদের বহর। উদার হস্তে তাপ বিলিয়ে যাচ্ছে মরুর অতি উজ্জ্বল সূর্য, ফলে কিছুই নেই এখানে। জীবিত প্রাণী বলতে আছে কেবল মরুর কিছু বিষাক্ত সাপ আর ফায়ার লিজার্ড। রাতে উত্তপ্ত মরু শীতল হয়ে এলে শিকার করতে বের হয় সেগুলো। দানবীয় উমকুলোদের এলাকার পর এটাই হচ্ছে বৃক্ষজাতির দ্বিতীয় প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। পর্যাপ্ত পানি আর অভিজ্ঞ গাইড ছাড়া এই মরু পাড়ি দেয়া প্রায় অসম্ভবই বলা চলে। প্রথমবার এসে নুইকেও এখানে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। কোনো অদ্ভুত উপায়ে ওর আগমনের কথা জেনেছে বৃক্ষমাতা, তারপর ওকে নেয়ার জন্য পাঠিয়েছে পুরোহিত ও প্রহরীরা। তখনই কেবল ওদের সাথে ওদের দেশে যেতে পেরেছে নুই। তবে জুলুদেরকে এই দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। নুই যে সত্যি সত্যি রাজার সংবাদ বৃক্ষজাতির কাছে পৌঁছেছে তার সাক্ষী হতে একজন মাত্র ওঝাকে নুইয়ের সাথে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। জুলুরা রয়ে গিয়েছিল উমকুলুদের সাথে, তবে এই জন্য একটু আফসোস করেনি জুলুরা, কারণ ভূত রাজাদের ভৌতিক জাদুর কথা যথেষ্ট শুনেছে ওরা। তাই বিশেষ কারণে এখানে থেকে যেতে ওদের একটু আপত্তি ছিল না। যাই হোক, সেদিন পরন্ত বিকেলে পশ্চিম দিকে মুখ করে রওনা হলো রেচেলদের বহর। তবে এবার আর রেচেলকে পায়ে হাঁটার অনুমতি দেওয়া হলো না। বলা হলো যে কোনো সময় মরু সাপ কামড়ে দিতে পারে, ফলে নইয়ের সাথে পালকিতে চড়তে হলো ওদের। দানব সদৃশ লোকগুলো পালকি কাঁধে নিয়ে বেশ জোরালো গতিতে ছুটতে শুরু করলো। ওদের সাথে বেয়ারা ছিল প্রচুর, ফলে কিছুক্ষণ পরপরই কাঁধ বদল করে চলার গতি বজায় রাখা হলো। প্রত্যেকটা বেয়ারা পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে বিশাল বিশাল পানির পাত্র। এই কারণটা বোঝা গেল চলতে শুরু করার কিছুক্ষণ পর। আসলে মরু সাদা বালি লবণে ভরা। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে ওদের মনে হতে থাকলো মরুর বাতাসেও বুঝি লবণ ভেসে বেড়াচ্ছে। এই লবণাক্ত পরিবেশে সবার মরুর চেয়েও তাড়াতাড়ি গলা শুকিয়ে আসে, ফলে প্রচুর পরিমাণ পানির সরবরাহ না থাকলে মৃত্যু নিশ্চিত। গল্পকরণ এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংসের 10ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।